হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে খুব একটা ইম্পর্টেন্ট টপিক আর ইন্টারেস্টিং টপিকও কভার করতে যাচ্ছি আমরা। তো এই টপিকের টাইটেল হলো গিয়ে গভর্নর অ্যান্ড হিজ অফিস আর কনস্টিটিউশনাল বাউন্ডারিজ, তার সাথে তার সেন্টার স্টেট রিলেশন কী। আপনারা জানেন যে গভর্নর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক ফর ইউপিএসসি প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স। প্রত্যেক বছর মাল্টিপল টাইমস গভর্নর নিয়ে কিন্তু প্রশ্ন করতেই থাকে ইউপিএসসি। তো প্রশ্নতে যাওয়ার আগে আমরা সবার আগে দেখে নিই যে এটা কি ইউপিএসসিতে আমাদেরকে কোথায় হেল্প করবে। তো ইউপিএসসি মেন্স জিএস পেপার 2 পলিটিতে হেল্প করবে। পলিটিতে যখন হেল্প করবে একবার দেখে নিই প্রশ্নটা কীরকম হতে পারে। মডেল প্রশ্ন তো আপনাদের কন্টেন্টে আছেই, তার সাথে আমি যে আইডিয়া কি থিম, যে গভর্নরের যে কি থিমটা, সেটার উপরে দেখুন। এটা 2022-এর প্রশ্ন। কি বলছে? ডিসকাস দি এসেনশিয়াল কন্ডিশন ফর এক্সারসাইজ অফ লেজিসলেটিভ পাওয়ার বাই দি গভর্নর। দেখতে পাচ্ছেন, গভর্নর ডিসকাস দি লিগ্যালিটি অফ রিপ্রমলগেশন অফ অর্ডিন্যান্স বাই দি গভর্নর উইদাউট প্লেসিং দেম বিফোর দি লেজিসলেচার। এইখানটা একটা অন্য থিম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে যে গভর্নর, যে ব্রডার থিম, এখানটা তো প্রমলগেশন আর রিপ্রমলগেশনের আইডিয়াটা তখন কনটেক্সটে ছিল। এখনের যেটা কনটেক্সটে আমরা সেটা রেলেভেন্ট করব, কিন্তু আইডিয়া কি তার পেছনে? গভর্নর। তো আমরা কোথায় হেল্প করবে, কীরকম প্রশ্ন আসতে পারে, এই দুটো জিনিস দেখে নিলাম। এরপরে এই যে আর্টিকেলটা আপনাদেরকে পড়তে হতো, এই আর্টিকেলটা আপনারা অলরেডি জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের থেকে। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আপনারা অলরেডি পেয়ে গেছেন। এখন সেই কন্টেন্ট রিলেটেডই কিছু ডিসকাশন আমরা করব একটু বেটার ক্ল্যারিটি পাওয়ার জন্য। তো একটা ব্রড আইডিয়া আমরা পেয়ে গেলাম এটা আমাদেরকে কোথায় হেল্প করবে। এবার চলুন আমরা ডাইরেক্টলি ডাইভ ইন করি আর্টিকেলটার উপরে। তো এই আর্টিকেলটা নিউজে কেন এসছে, এই পার্টিকুলার আর্টিকেলটা? কেন কি রিসেন্টলি কিছু সাফলস হয়েছে গভর্নরসদের। আমরা দেখতে পেয়েছি ইন মাল্টিপল স্টেট, সেখানটায় কিছু গভর্নর রেজিগনেশন দিয়েছে, কিছুদের ট্রান্সফার হয়েছে, আর কিছুদের নিউ অ্যাপয়েন্টমেন্টস হয়েছে। তো তার জন্যই এই আর্টিকেলটা সেই অন দ্যাট নোট লেখা হয়েছে। তো আমরা এখান থেকে কি আইডিয়াটা নিয়ে, এখানটায় যা যা মেজর আইডিয়াস বা আর্টিকেলস ছিল যেখান থেকে প্রশ্ন হতে পারে, প্রবাবল প্রশ্ন হতে পারে, সেগুলো আমরা কভার করেছি। যেরকম আর্টিকেল 153, 154, 156, তার মানে অফিস অফ দি গভর্নর, তার সাথে 200, 176 আর্টিকেল যেখানটা গভর্নরের অ্যাড্রেস নিয়ে প্রশ্ন হয়। আমরা মাল্টিপল কেস নিয়ে এসেছি, পাঞ্জাবের কেস সুপ্রিম কোর্টে যেটা হয়েছিল আর্টিকেল 201, আরও মাল্টিপল আর্টিকেল সেখানটা নিয়ে এসেছি। তবে চলুন শুরু করি। তো এই যে রিসেন্ট যেটা হয়েছে সেটাকে যদি সাইট করি, তো দ্য অফিস অফ গভর্নর বা কনস্টিটিউশনাল পজিশন অফ গভর্নর কি, সেটা সবাই আগে আমরা ক্লিয়ার করে নিই টপিকে ডাইভ ইন করার আগে। তো দি কনস্টিটিউশনাল পোস্ট অফ গভর্নর ইজ হি অর শি ইজ দি কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সে কিন্তু একটা কি ইম্পর্টেন্ট পজিশন ইন ফেডারেল স্ট্রাকচার, যেখানটায় সে ইউনিয়ন আর সেন্টারের স্টেটের মাঝখানে একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, যার মাঝখান দিয়ে, তার মানে যে কনস্টিটিউশনাল লিঙ্কের মাঝখান দিয়ে ইউনিয়ন আর স্টেট সবসময় নিজের ফেডারেলিজম আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে ইউনিটারি বায়াস যেটা হালকা একটু সেটাকে অ্যাপ্লাই করে। আর তার সাথে তার এই যে তাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্টের সাথে তার কিছু এক্সপেকটেশনসও থাকে, কনস্টিটিউশনাল এক্সপেকটেশনস, যে কি সে নিউট্রাল থাকবে, সে সেফগার্ড করবে কনস্টিটিউশনের লকে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে ইলেক্টেড গভর্নমেন্ট আছে তাকেও ফেসিলিটেট করবে যাতে গভর্নমেন্ট স্মুথলি রান করে। তার জন্য তাদেরকে কিছু ডিসক্রিশন পাওয়ার্সও দেওয়া থাকে, আর তার সেই পাওয়ার্সের কিছু লিমিটেশনসও দেওয়া থাকে। কিন্তু রিসেন্টলি দেখা গেছে এই ডিসক্রিশন পাওয়ার্স আর তার লিমিটেশনের মাঝখানে একটা কনস্ট্যান্ট টাসেল আমরা দেখতে পাচ্ছি ভার্সেস, যে কেন কি ডিসক্রিশন পাওয়ারটা বড় নাকি তার লিমিটেশনসটা বড়। আচ্ছা, এখানটা আমরা আরেকটা পয়েন্ট মেনশন করে দিই আর্টিকেলে, এই গুবারন্যাটোরিয়াল, যে এই টার্মটা আছে এটা স্পেশালি ইউএসএ ইউজ হয়। তো ইউএসএ কি কেন ইউজ হয়, এই টার্মটার মানেটা কি, কেন কি পরে আমরা দেখতে পারবো মাল্টিপল টাইমস এরকম একটা, তো তার মানে টার্ম ইউজ হবে। তো সবার আগে এটার ডেসক্রিপশন বা ডেফিনেশন দিয়ে দিই। এটা হলো সেটা, এটা এরকম কিছু
এরকম কিছু তো বলা ভুল হবে। দি টার্ম ইজ ইউজ রিলেটিং টু দি গভর্নর অর হিজ অর হার অফিস, তার মানে অফিস অফ গভর্নর বা গভর্নর হিমসেলফ অর হারসেলফকেই এই টার্মটা দিয়ে আমরা ইউজ করি। তো এর জন্য পরের দিকে আমরা এরকম টার্ম দেখতে পারবো। কি বলছে, হাউএভার রিসেন্ট ইয়ার্স সেভারাল কন্ট্রোভার্সিজ ইনভলভিং the governor's office or the governor action has raised question about the scope আর তার লিমিটেশনস। তো কোন কোন আর্টিকেলে এই, তার মানে কনস্টিটিউশনের আর্টিকেলে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, বা তার সাথে যদি কোনো জাজমেন্টস থাকে যে আর্টিকেলসগুলোকে আমাদের হিন্দু যে এডিটোরিয়াল পেজটা ছিল সেখানটা তারা কভার করেছিল। বলছে আর্টিকেল 176, এটা কি নিয়ে ডিল করে, অ্যাড্রেস টু দি স্টেট লেজিসলেচার। আমরা ডিটেলে যাব, তার আগে একটা গ্লিমস দেখে নিচ্ছি। আর্টিকেল 200, সেটা কি নিয়ে ডিল করে, পাওয়ার্স রিগার্ডিং বিল অফ দি গভর্নর। ডক্ট্রিন অফ ডিং অ্যাসেন্ট, এইটা কি কোথাও কনস্টিটিউশনে মেনশন আছে নাকি, বা কোথার থেকে এসে সেটার ব্যাপারেও দেখবো, এটা নিয়েও একটা টাসেল প্রবলেম। তার সাথে আর্টিকেল 164 নিয়েও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টেনিওর্স অর মিনিস্টার নিয়েও প্রবলেম আছে। আর সবাই শেষে আমরা একটা জাজমেন্টও দেখবো, যে জাজমেন্টটা স্টেট অফ পাঞ্জাব, যেরকম বলছিলাম, স্টেট অফ পাঞ্জাব ভার্সেস গভর্নর অফ পাঞ্জাব 2023-এ সুপ্রিম কোর্টের একটা আর্টিকেল, সেখানটায় কি সুপ্রিম কোর্ট লিমিটেশনস ড্র করেছিল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 130-এতেও দেখবো। আর তার সাথে আমরা দেখবো হলো আর্টিকেল 143-এর যে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স, সেখানটাও কেন কি এখানটাও সাইটলেস হাইড, যখন আর্টিকেল 200 পড়বো, আপনারা জানেন রিসেন্টলি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স এসছে, তো তার সাথে একটা টাচ আমরা দেখব। তো আমরা দেখে নিলাম কোথায় কোথায় কী কী প্রবলেম আছে। এবার চলুন দেখি, আমরা প্রথমে আইডিয়া অফ দি গভর্নরস অফিসার আইডিয়া পেয়ে গেছি। এবার তার কনস্টিটিউশনাল বেসিসটা দেখি, তার অফিসের গভর্নরের আইডিয়া পেয়ে গেছি, এবার কনস্টিটিউশনাল বেসিসটা দেখি তার। তো এই কনস্টিটিউশনাল বেসিসটা গভর্নরের মোস্টলি 3টে আর্টিকেল দিয়ে আমরা ধরতে পারি। একটা আর্টিকেল 153, একটা 154, আর একটা হলো 156। তো এই 3টে আর্টিকেল থেকে আমরা এটা একটা কনক্লুশন ড্র করতে পারি যে দি গভর্নর ইজ বিন অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট, he or she holds the office during the president's pleasure, তার মানে তাদের টেনিওর ফিক্স না। সেকেন্ড, তারা এক্সিকিউটিভ পাওয়ার তাদের উপরে ভেস্টেড করা আছে, কিন্তু সেই এক্সিকিউটিভ পাওয়ার কি তারা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করে না, তারা এড অ্যান্ড অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার হুইচ ইজ বিন হেডেড বাই দি চিফ মিনিস্টার, তার আন্ডারে কাজ করে, আমরা দেখলাম। তো এখান থেকে আমরা 3টে কনক্লুশন কি ড্র করতে পারি, যে গভর্নর ইজ দি কনস্টিটিউশনাল হেড অফ স্টেট এক্সিকিউটিভ, he or she is important link between union and state, যেরকম আগেই বলছিলাম কনস্টিটিউশনাল লিঙ্ক। আর at the same point of time he or she is the guardian of constitutional procedures within state, यानी कि he or she is also answerable to union, at the same point of time act on the advice of council of minister headed by chief minister, তবে he is the guardian of constitutional procedure within the state। আমরা নেক্সট যে আর্টিকেলটায়, যেখানটায় এবার জাম্প ইন করবো, যেটা বোন অফ কন্টেনশনস কিছু আর্টিকেল ছিল, যেরকম প্রথমেই আপনাকে বলছিলাম, তার মধ্যে থেকে প্রথম যে আর্টিকেল হলো 176। এটা গভর্নরের অ্যাড্রেস নিয়ে ডিল করে। তো গভর্নর অ্যাড্রেস কখন দেয়, অ্যাড্রেস গভর্নর স্টেট লেজিসলেচারের ফার্স্ট সেশন আফটার দি ইলেকশন অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যতগুলো বিগিনিং হচ্ছে অফ ইচ ইয়ার, তাদের যে ফার্স্ট সিটিং, সেখন একটা অ্যাড্রেস দেয় গভর্নর। এবার এই যে অ্যাড্রেসটা গভর্নর দেয়, সেটা গভর্নর নিজের থেকে দেয় না, সেই অ্যাড্রেসটা এক্সিকিউটিভই তাকে লিখে দেয়, যেখানটায় অ্যাড্রেসটা আউটলাইন করে যে গভর্নর গভর্নমেন্টের কি পলিসিস ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ লেজিসলেটিভের কি এজেন্ডা। আর তার সাথে এই স্পিচটা যে কাউন্সিল অফ মিনিস্টার বা এক্সিকিউটিভরা প্রিপেয়ার করে, সেটা কিন্তু তার মানে একটা সাইড থেকে আমরা যদি দেখি, একটা রেসপন্সিবল গভর্নমেন্টেরও হিঞ্জ দিচ্ছে। তো আমরা 156-এর ফার্স্ট সেশন এটা দেখলাম। তো এর কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স কি, যেরকম আমি বলছিলাম যে এটা একটা পলিসি ফ্রেমওয়ার্ক। কেন, লেজিসলেটিভ এজেন্ডা, ইলেক্টেড গভর্নমেন্ট
যেটা কি ফলোড বাই মোশন অফ থ্যাঙ্কস থাকে। যখন এটার উপরে ডিসকাশন হয়ে যায় বা অ্যাড্রেস হয়ে যায় গভর্নরে, দ্যাট ইজ বিন ফলোড বাই এ মোশন অফ থ্যাঙ্কস। এবার যখন মোশন অফ থ্যাঙ্কস হয়ে যায় সেটার উপরে ডিসকাশন হয়। এবার কেন কি এইটা প্রিপেয়ার্ড বাই কাউন্সিল অফ মিনিস্টার, তবে এটা কি রিপ্রেজেন্ট করছে, যে এটা বারবার এই জিনিসটা রিপ্রেজেন্ট করে দিচ্ছে যে গভর্নর কোথাও না কোথাও একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছে, আর হি অর শি ইজ রেসপন্সিবল টু কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড দি ভাইস ভার্সা। তো এর কনস্টিটিউশনাল ইমপ্লিকেশনস কী কী, কেন কি সেটা নিয়েই তো আর্টিকেলটা। তো কনস্টিটিউশনাল ইমপ্লিকেশনস আমরা তিনটে জায়গায় দেখতে পাচ্ছি। যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর যখন ডিক্লাইন করে দেয় এরকম কোনো একটা অ্যাড্রেস দেওয়ার উইচ ইজ বিন প্রিপেয়ার্ড বাই এক্সিকিউটিভ, তখন কি হচ্ছে, তখন পলিসি স্টেটমেন্ট অফ দি ইলেক্টেড গভর্নমেন্ট সে তো ডিসকাস হচ্ছে না। আর এর সাথে এটা একটা কনস্টিটিউশনাল কনসার্ন এটা তুলে দিচ্ছে যে যখন এক্সিকিউটিভ লিখেই দেবে তাকে তার স্পিচটা, তবে তার ভিউটা নিশ্চয়ই পার্সোনাল হওয়া উচিত না। সেকেন্ড, এই রিফিউজালটা বা অল্টারেশন এনি চেঞ্জেস ইন দ্যাট স্পিচ, সেটা কি কোথাও না কোথাও যে প্রিন্সিপাল অফ রেসপন্সিবল গভর্নমেন্টকে হার্ম করছে। কারণ কি আমরা বারবার দেখছিলাম উপরে যখন তাকে ডিসক্রিপশন দিয়েছে তার কিছু লিমিটও দিয়েছে, কেন, যাতে সে একটা রেসপন্সিবল গভর্নমেন্টকে রান করাতে পারে, ওভারসাইট করতে পারে। তো যেই গভর্নমেন্টটাকে, দি গভর্নমেন্ট উইচ ইজ বিন ইলেক্টেড বাই দি, ভোটেড বাই দি সিটিজেন অফ দিস স্টেট বা কান্ট্রি, ওই পার্টিকুলার স্টেটে, তবে সেটাকে কোথাও না কোথাও আন্ডারমাইন হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এইটা তো পার্লামেন্টারি কনভেনশন যেটা এস্টাবলিশ হয়ে এসছে সেটাকেও তো ডিসটার্ব করছে। তো আমরা এখান থেকে একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি যে 176 কিন্তু খুব এসেনশিয়াল, কেন কি এটা প্রসিডিয়ারাল ইন্টিগ্রিটি এনশিওর করে অফ দি লেজিসলেটিভ ফাংশন। দো সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলেছে অবিটা ডিক্টাতে যে যদি না দেয় তবে হল্ট হবে না লেজিসলেচার, এরকম যদি অ্যাড্রেস না দেওয়া হয় লেজিসলেচার হল্ট হবে না, কিন্তু এটা একটা প্রসিডিয়ারাল ইন্টিগ্রিটির উপরে প্রশ্ন। সেকেন্ড, আমরা আর্টিকেল 200 দেখব। আর্টিকেল 200 বিল প্রেজেন্টেড টু দি গভর্নরের উপরে কথা বলে। তো সেখানটায় গভর্নর তিনটে জিনিস করতে পারবে, আইদার সে বিলটাকে সে গ্র্যান্ট করে দিতে পারবেন, সেকেন্ড সে উইথহেল্ড করবেন স্টেটিং যে এই বিলটা পরের দিকে সে রিটার্ন করবে, কেন কি তার কাছে প্রেসিডেন্টের মতন পকেট ভিটো নেই, অ্যান্ড থার্ড সেই বিলটাকে সে রিজার্ভ করবে ফর কনসিডারেশন অফ প্রেসিডেন্ট। তো যদি বিলটাকে রিটার্ন করতে হয় তো সেই নিয়েও কিছু প্রবলেমস আসছে, এরকম যে টাইম লাইন কি কিছু প্রেসক্রাইব করা আছে, যে কতক্ষণের মধ্যে উইথহেল্ড করে এটাকে রিটার্ন করবে আবার হাউসের কাছে, আর যদি রিটার্ন করে তবে তারপরে কি হবে। তো সবার আগে যদি রিটার্ন করে দেয় সেটাকে আমরা দেখি, যেটা আর্টিকেল 201-এ বলছে ওয়ান্স আ বিল হ্যাজ বিন রিটার্ন, মাইন্ডেড যে এটা মানি বিলের জন্য অ্যাপ্লিকেবল না, আমরা অন্য বিলের জন্য কথা বলছি, রেস্ট অফ দি বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলস তো এখানটায় আসবেই না স্টেট বলে। তো সেখানটায় ওয়ান্স দি গভর্নর হ্যাজ রিটার্ন দি বিল টু দি হাউস, টু দি ফ্লোর, সেই বিলটা যদি আবার পাস হয়ে যদি গভর্নরের কাছে আসে তার কাছে আর কোনো অপশন নেই, তাকে পাস করতেই হবে। স্টেটেড সে নেক্সট টাইম সেটা প্রেসিডেন্সিয়াল কনসিডারেশনের জন্য বুক করতে পারে, রিজার্ভ করতে পারে, কিন্তু সেটা নিয়েও কিন্তু ক্লিয়ারিটি নেই, কেন কি ডিসক্রিশন আর লিমিটেশন, আবার সেম প্রবলেম। সেকেন্ড, দো যেরকম প্রথমে বলছিলাম টাইম লাইন আছে কি এটাতে, না, দো আর্টিকেল 200 বলে দিচ্ছে যে অপশনস কি কি আছে, কিন্তু আর্টিকেল 200 কিন্তু টাইম লিমিট বেঁধে দিচ্ছে না গভর্নরকে। এবার সেই রিলেটেডই সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম রিসেন্টলি অনেক কেস চলেছে, হিয়ারিং হয়েছে, কিন্তু তারপরে আর্টিকেল 143-র আন্ডারে যখন প্রেসিডেন্সিয়াল রেফারেন্স এসেছিল সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ এই কথাটা বলেছে যে না, টাইম লাইন তো ফিক্স করে দেওয়া হবে না কোনো, কেন কি কনস্টিটিউশন এই কথা বলেনি। তো সেখান থেকে আমরা একটা জিনিস, একটা একটা কোর আইডিয়া এটা উঠে আসছে যে এই যে ডিলেটা হচ্ছে, এই উইথহেল্ড অফ অ্যাসেন্টের জন্য যে ডিলেটা হচ্ছে, এটা কোথাও না কোথাও গভর্নর আর ইলেক্টেড গভর্নমেন্টের মাঝখানে টেনশনটাকে দেখাচ্ছে। আর অ্যাট দি সেম টাইম যাকে ফ্যাসিলিটেটর হিসাবে নিয়ে আসা হয়েছিল লেজিসলেচারের জন্য, সেই কোথাও না কোথাও অবস্ট্রাক্ট করছে।
কেন গভর্নর তো একটা কি পিলার ছিল বা কি পজিশন ছিল বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, তাকে তো ফ্যাসিলিটেট করার জন্য নিয়ে আসা হয়েছিল। সেই কি কোথাও না কোথাও অবস্ট্রাক্ট করছে? আর সেই অবস্ট্রাক্টগুলো কি জেনুইন? থার্ড থার্ড আমরা একটা পার্ট দেখব যেটা আর্টিকেল আবার কভার করেছে, সেটা হলো ডক্ট্রিন অফ ডিম অ্যাসেন্ট। তো যখন এই রকমের বিলগুলোকে গভর্নর 200-এর আন্ডারে উইথহেল্ড করে রেখে দেবে ফর টাইম ইমমেমোরিয়াল, তখন কি ততদিন হাউস স্টলড হয়ে থাকবে? সুপ্রিম কোর্ট বলছে না। তার জন্য সুপ্রিম কোর্ট একটা ডক্ট্রিন প্রিন্সিপাল সেটাকে ইভলভ করিয়েছে, যেটা বলছে ইন কেস অফ অ্যাবসেন্স অফ টাইমলাইন ইন আর্টিকেল 200, কোর্ট এই ডক্ট্রিন অফ অ্যাসেন্টটাকে নিয়ে এসছে, ডিমড অ্যাসেন্ট। তো এটা কি বলছে? এই অ্যাসেন্টটা কি, এর কনসেপচুয়াল বেসিস কি? এটা কনস্টিটিউশনে লেখা আছে? নো। এটা ডেভেলপড বাই সুপ্রিম কোর্ট বা দ্য কোর্টস। যখন এরকম জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন নেওয়া হচ্ছে যে যখন এরকম বিল আসবে যেটা কি গভর্নর অ্যাসেন্ট দিতে ফেল হয়েছে উইদিন রিজনেবল টাইম, এবার রিজনেবল টাইম আবার কি, সেটাও নেক্সট একটা প্রবলেম, অর এক্সারসাইজ হিজ পাওয়ার, তখন এটা ধরে নেওয়া হবে যে দি বিল হ্যাজ বিন পাসড। কিন্তু আবার এই রিজনেবল টাইম নিয়েও কিন্তু ক্ল্যারিটি নেই। তো এই ডক্ট্রিনটা আমাদের একটা জিনিস পিন পয়েন্ট করছে কি, একটা ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করছে যে টাইম লাইনের মধ্যে কাজ হবে। আর ক্রিটিসিজম যদি করতে হয় লেজিসলেচারে কনস্ট্রাকটিভ হতে হবে, যাতে গভর্নর বলুক যে প্রবলেমটা কোথায় আছে, যাতে নেক্সট টাইম সেই প্রবলেমগুলোকে সরিয়ে নিয়ে আসা হয়। এটা রুল অফ লকে আপহেল্ড করছে। অ্যান্ড থার্ড, এটা এফিসিয়েন্সি বাড়াচ্ছে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের। গভর্নর একটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, এক্সিকিউটিভ, চিফ মিনিস্টার্স, কাউন্সিল অফ মিনিস্টার, এদের এফিসিয়েন্সিটা বাড়াচ্ছে। তো এর পেছনে র্যাশনালটা এটাই ছিল যে, আবার বলছি যে স্টল্ট করা যাবে না। যখন সিটিজেনদের ম্যান্ডেট আছে কোনো জিনিসের ভেতরে, তো সেটাকে স্টল্ট করা যাবে না। চেঞ্জেস নিয়ে আসা যেতে পারে, কিন্তু এই চেঞ্জেসটা উইদিন টাইম পিরিয়ডই থাকতে হবে, যাতে সেটা স্পিরিট অফ পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আপহেল্ড করে। দাস এই কনস্টিটিউশনাল সেফগার্ডটা এগেনস্ট এক্সিকিউটিভ ইনঅ্যাকশনের জন্য দেওয়া হয়েছে। অনেক সময় এক্সিকিউটিভরা নিজেদের ইচ্ছার জন্য যদি ইনঅ্যাকশন করে রাখে, যে কোনো অ্যাকশনই নেব না, কেন কি আমরা জানি যে সেকেন্ড টাইম যদি আবার বিলটা আসে হাউস থেকে, তবে সেটাকে পাস করতেই হবে। তখন এই ইনঅ্যাকশনের এগেনস্টের জন্যই সুপ্রিম কোর্ট এই রকমের একটা ডক্ট্রিন ডেভেলপ করেছে। ফোর্থ বা সিক্সথ আমরা যে পার্টটা দেখব, সেটা হলো একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা জুডিশিয়াল ক্ল্যারিফিকেশন, পাঞ্জাব কেস 2023, যেখানটা আমরা দেখি যে সুপ্রিম কোর্ট আবার এটা বলেছে যে গভর্নর ক্যানট ইনডেফিনেটলি ডিলে লেজিসলেটিভ প্রসিডিয়ার্স। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আবার রিঅ্যাফার্ম করেছে কথাটাকে যে দি গভর্নর মাস্ট অ্যাক্ট অন দি এড অ্যান্ড অ্যাডভাইস অফ দি কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দি চিফ মিনিস্টার। এবার ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখবেন, মাস্ট অর্ডিনারিলি, মাস্ট, শ্যাল বলেনি কিন্তু, মাস্ট। এই জাজমেন্ট কিন্তু এটা পরিষ্কার বলছে দি গভর্নর মাস্ট অ্যাক্ট। তবে এইটা কিন্তু আবার একটা জিনিস দেখা যেতে পারে যে এতে কিন্তু গভর্নরের রোল, যেটা কনস্টিটিউশনাল প্রসিডিয়ার রাদার দেন পলিটিক্যাল, যেখানটা সবসময় একটা টাসেল লেগে থাকে যে ওয়েদার দি দি অফিস অফ গভর্নর ইজ আ পলিটিক্যাল অর আ প্রসিডিয়ারাল। তো এই রকমের জাজমেন্ট এরা রিএনফোর্স করে দিচ্ছে যে দি অফিস অফ গভর্নর অ্যান্ড হিজ রোল ইজ কনস্টিটিউশনাল অ্যান্ড প্রসিডিয়ার রাদার দেন জাস্ট আ পলিটিক্যাল পার্সন। সেভেন্থ, আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি যেখানটায় অ্যারেস্ট অফ মিনিস্টার নিয়েও হচ্ছে, আর্টিকেল সেটা নিয়েও কভার করেছে। তো আমরা অ্যারেস্ট অফ মিনিস্টার নিয়েও ওই পার্টটাকে দেখি যে এখানটায় গভর্নরের কী পজিশন আছে। তো সেটাকে করার জন্য আমাদেরকে আর্টিকেল 164 দেখতে হবে। আর্টিকেল 164 এইটা স্টেট করে যে দি মিনিস্টার হোল্ডস দি অফিস ডিউরিং দি প্লেজার অফ গভর্নর। এবার এই যে প্লেজার অফ গভর্নর যেটা বলা হচ্ছে, সেটা কি পুরোপুরি গভর্নরের ইচ্ছার উপরেই? না, এই প্লেজারটা শ্যাল বি অ্যাডভাইজড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দি চিফ মিনিস্টার।
যারা কালেক্টিভলি রেসপন্সিবল। কিন্তু আমরা এরকম অনেক সময় দেখি যখন অ্যারেস্ট বা ক্রিমিনাল প্রসিডিংস চলে কোনো মিনিস্টারের এগেনস্টে, গভর্নর তাদেরকে নিজের ইচ্ছা মতন সরিয়ে দিচ্ছে। তো কনস্টিটিউশন একটা পরিষ্কার কথা বলে যে অ্যারেস্ট বা কনস্টিটিউশন বা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এই কথাটা পরিষ্কার বলে দি অ্যারেস্ট অর এক্সপ্লিসিটলি না হলেও ইমপ্লিসিটলি বলে দি অ্যারেস্ট অর ক্রিমিনাল প্রসিডিংস নট টু বি, তার মানে যখন ক্রিমিনাল প্রসিডিংস এরকম মিনিস্টারদের এগেনস্টে চলে, দ্যাট উইল নট অটোমেটিক্যালি রিমুভ আ মিনিস্টার ফ্রম দি অফিস। এর এগেনস্টেই ব্যাকড্রপেই আমরা 130th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 2025টা নিয়ে এসেছি। এইটার উপরে ডিটেল যদি আপনাকে পড়তে হয়, যেরকম অফেন্সেস উইথ 5 ইয়ার্স, 1 মাসের থেকে বেশি, যেখানে প্রভিশনসগুলো আছে, এই টপিকটা কিন্তু হ্যাজ বিন অলরেডি কভার্ড বাই রাইস আইএস। আর আপনারা ইউটিউব চ্যানেলে গিয়েও সেটা খুঁজে দেখতে পারেন ফর বেটার ক্ল্যারিটি। তো আমরা যেটা বলছিলাম যে গভর্নর যে এই রকমের পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা কিন্তু ইউনিল্যাটারালি না, বাট ফ্রম দি রেকমেন্ডেশন অফ চিফ মিনিস্টার, হু ইজ অ্যাগেন বিন রেকমেন্ডেড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার। আর তার সাথে এটাও বলছি যে অটোমেটিক্যালি যখন এরকম কোনো ক্রিমিনাল অ্যারেস্ট বা প্রসিডিংস চলবে, দ্যাট উইল নট রেজাল্ট ইন্টু অটোমেটিক্যালি টার্মিনেশন ফ্রম অফ দি মিনিস্টেরিয়াল অফিস। তো এতে আরেকটা জিনিস ক্লিয়ারলি জুডিশিয়ালি তার মানে ইন্টারপ্রিটেশনে বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি অফ দি মিনিস্টার্স লাইস প্রাইমারিলি উইথ দি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড নট দি গভর্নর, দো দে আর বিন appointed under 163, সরি 164। কেন কি ডিউরিং দি প্লেজার, দো কনস্টিটিউশন এই কথাটা লিখছে দি প্লেজার অফ দি গভর্নর, কিন্তু অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তাদের পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু লাইজ উইথ দি ইলেক্টেড গভর্নমেন্ট উইচ ইজ বিন হেডেড বাই দি সিএম। নেক্সট আরেকটা প্রবলেম হলো ওথ অফ মিনিস্টার অফ স্টেটস। এখন যখন স্টেটস ইন দি সেন্স অফ স্টেট লেজিসলেচারের যারা মিনিস্টার্সরা, এখানটায় এই দিস ইজ বিন ড্রিভেন বা দিস ইজ বিন ইন অ্যাকর্ডেন্স টু আর্টিকেল 164 সাবক্লস 3, যেখানটায় মিনিস্টার কিন্তু ওথ নেয় ওর অফিসের, আর সিক্রেসি বিফোর, এই যে অফিসের যে সিক্রেসি ওথটা নেয় সেটা কিন্তু গভর্নরের সামনে। তো এই রকমের কনস্টিটিউশনাল কনভেনশনটা আমরা দেখতেই পাচ্ছি। কেন কি এই গভর্নর যে অ্যাডমিনিস্টার করে ওথটাকে, সেটা কেন করে? কেন কি সেই মিনিস্টারটাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অন দি অ্যাডভাইস অফ সিএম। দেয়ারফোর এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে গভর্নর রোল অফ ওথ টেকিং প্রসিডিউর ইজ প্রাইমারিলি ফর্মাল, কিন্তু কেন কি সে কিন্তু অ্যাপয়েন্ট করছে না বা সে ডিসাইড করছে না কে কোন মিনিস্টার হবে, দ্যাট ইজ বিন ডিসাইডেড বাই দি সিএম। সিএম অ্যাডভাইস করছে তবেই তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে গভর্নর। তবে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে গভর্নর রোল অফ ওথ টেকিং ইজ প্রসিডিউরাল অ্যান্ড নট প্রাইমারিলি ফর্মাল। তো এরকম কাউকে যদি গভর্নর বলে যে আমি তার ওথ অ্যাডমিনিস্টার করব না, তবে সেখানটাও এই রকমের প্রবলেম সলভ কিন্তু এরকম করেই হবে। কেন কি সুপ্রিম কোর্ট আগেও এই বেসিসেই একটা অবিরা ডিক্টা দিয়েছে। তা যেরকম বলছিলাম যে নো লিগাল ব্যারিয়ার ফর পার্সন অ্যাজিউমিং মিনিস্টেরিয়াল অফিস প্রোভাইডেড যে ডিসকোয়ালিফিকেশন ইজ নট আন্ডার আরপিএ অ্যাক্ট ডু নট অ্যাপ্লাই। তো গভর্নর এটা কোনো সময় বলতে পারবে না যে আমি তাকে ওথ নামাতে চাই না। তো এই যে আমরা মেজর কিছু প্রবলেমসগুলো দেখলাম, যেরকম আমরা কি দেখলাম, আমরা 176 দেখলাম আর্টিকেল, আমরা আর্টিকেল 200 দেখলাম, আমরা ডক্ট্রিন অফ ডিমেসেন্ট দেখলাম, আমরা পাঞ্জাব কেস অফ 2023 দেখলাম, তার সাথে 164 দেখলাম, 164 সাবক্লস 3ও দেখলাম। তো কেন কি 164 সাবক্লস 3তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওথটা এটা কিন্তু লার্জলি সেরিমোনিয়াল। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি যে গভর্নরের পোস্টটা মোস্টলি সেরিমোনিয়াল, তবে তার তো কিছু চ্যালেঞ্জেসও থাকবে ইন্ডিয়ার ফেডারেলিজমে। তো তার কি কি চ্যালেঞ্জেস আছে চলুন আমরা সেটা দেখে নিই। আমরা এই তার চ্যালেঞ্জেসগুলোকে মেনলি 4টে পার্টে ভাগ করে নেব। যেখানটা আমরা প্রথম পার্টে দেখব যে অ্যাসেন্ট অফ বিলে কি চ্যালেঞ্জ আসছে, সেকেন্ড পলিটিসাইজেশন অফ গভর্নর্স অফিসে কি প্রবলেম আসছে, এর জন্য কি প্রবলেম হচ্ছে, তার সাথে যখন এরকম বারবার রিসেন্ট ফ্রিকুয়েন্ট জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন আসবে কনস্টিটিউশনে, তখন তার জন্য কি প্রবলেম হবে, আর তার একটা মেজর ইম্প্যাক্ট স্টেট সেন্টারের জন্য রিলেশনে টেনশনে কি প্রবলেমটা হতে যাচ্ছে।
সবার প্রথমে যখন এরকম ক্লিয়ার টাইমলাইন থাকবে না আর্টিকেল 200 এর ক্ষেত্রে, তখন আমরা দেখতে পারবো যে এরকম কিন্তু আনসার্টেনটি আর ডিলে হতেই থাকছে। যেখানটায় গভর্নর অ্যাক্ট অ্যাজ আ লেজিসলেটিভ বিল, যেখানটায় গভর্নর ঠিক করছে, কনস্টিটিউশন টাইমলাইন প্রেসক্রাইব করেনি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পলিটিসাইজেশন অফ দি অফিস অফ গভর্নর, কেন কি অ্যাপয়েন্টমেন্ট আর অফেন্ড বিন পলিটিক্যাল। এবার তার জন্য নিউট্রালিটি আর ইম্পার্শিয়ালিটি আসা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট তো বারবার বলেছে এই জিনিসটা, পাঞ্জাব কেসেও আমরা দেখতে পেরেছি যে এটা কিন্তু পলিটিক্যাল না, এটা লেস পলিটিক্যাল, মোর অফ আ কনস্টিটিউশনাল ফেসিলিটেটর। থার্ড, আমরা কি দেখতে পাচ্ছি, এরকম যখন ফ্রিকোয়েন্ট জুডিশিয়াল ইন্টারভেনশন আসছে, সেটা কিন্তু বারবার একটা জিনিস বাড়িয়ে দিচ্ছে, একটা জিনিসের দিকে ইঙ্গিত করছে যে কনস্টিটিউশনাল অ্যাম্বিগিটি কিন্তু বাড়ছে দিনকে দিন, যার জন্য জুডিশিয়াল ক্যালিফিকেশনের দরকার হচ্ছে। আর তার সাথে তার ফ্রিকশনও অ্যারাইজ করছে তত বেশি, কেন যত বেশি জুডিশিয়াল ক্লারিফিকেশন তত রকমের মত, আর যত এরকম মত হবে তত রকম ফ্রিকশন ক্রিয়েট হবে। এতে একটা লার্জার পিকচার কি হচ্ছে, লেজিসলেচার ডিলে হচ্ছে। যেই লটা পাস হয়ে যাওয়ার কথা ছিল অন দি বেসিস যে তার প্রসিডিওরাল আর সাবস্ট্যান্টিভ পার্ট দুটোই ইজ রাইট, সেইটা কোনো না কোথাও গিয়ে হল্ট হয়ে যাচ্ছে। তার সাথে একটা স্টেট সেন্টার টেনশনও বাড়ছে, কেন কি গভর্নর সবসময় বলা হয় যে দি ডিসপিউট বিটুইন গভর্নর অ্যান্ড দিস ইলেক্টেড স্টেট গভর্নমেন্ট ইজ আ টেনশন অফ ফেডারাল স্ট্রাকচার, কেন কি অন আ লার্জার পিকচার দ্যাট ইজ ইউনিয়ন ভার্সেস স্টেট। অ্যান্ড অ্যাট লাস্ট এতে কিন্তু আমরা এইটা ড্র করতে পারছি যে ইনস্টিটিউশনাল আনসার্টেনটি বাড়ছে, লাইক অফিস অফ গভর্নর, পিএম, পিএম, হোম মিনিস্টার্স, এই যে অফিস বা ইনস্টিটিউশনসগুলো আছে, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, এখানটায় কোথাও না কোথাও এই রকমের অ্যাম্বিগুইটিস জন্য, এই রকমের অ্যাম্বিগুইটিস জন্য আমরা দেখতে পাচ্ছি যে বারবার একটা আনসার্টেনটি চলে আসছে, আর একটা নিউট্রাল আর ইম্পার্শিয়াল অফিস হতে সম্ভব হচ্ছে না। তো এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য কোনো প্রসিডিয়ার্স আছে? হ্যাঁ, আমাদের কাছে কিছু কমিটিস রেকমেন্ডেশন আছে যেগুলো আমরা অ্যান্সার রাইটিংয়ে করব। সেটাকে মেনশন করব। কিরকম? 4টে পয়েন্টে, 3টে পয়েন্টে আবার ভাগ করব। প্রথম, আমরা গভর্নর অফিস মানেই জানি সরকারিয়া কমিশন। আমরা পুঞ্চি কমিশনের কথা বলব, কেন কি তারা কিছু ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে ডিসক্রিপশন পাওয়ার্সের উপরে। আমরা টাইম লিমিট টু অ্যাসেন্ড দ্য বিল বলবো। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কী করে স্ট্রেংথেন করা যায় কনস্টিটিউশনাল কনভেনশনসগুলোকে। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা ট্রান্সপারেন্ট অ্যান্ড নন পার্টিশন অ্যাপয়েন্টমেন্টসগুলোকেও দেখব। তো সবার প্রথমে দি ইমপ্লিমেন্টেশন অফ কমিশন রেকমেন্ডেশন, যেটা কি সরকারিয়া কমিশন। সে কি বলেছে যে দি গভর্নর শুড বি ইন্ডিভিজুয়াল হু ইজ ডিট্যাচ ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স টু এনশিওর নিউট্রাল অ্যান্ড কনস্টিটিউশনাল ইম্পার্শিয়ালিটি। সেকেন্ড, আমরা যদি পুঞ্চি কমিশনের রেকমেন্ডেশন দেখি, সে পরিষ্কার বলছে যে এই রকমের ডিসক্রিশন পাওয়ার্স গভর্নরসদেরকে ফ্রেম করে দেওয়া উচিত যাতে ইনস্টিটিউশনাল কনফ্লিক্টস না আসে। তো প্রথমে এরকম কোনো ইন্ডিভিজুয়ালকে অ্যাপয়েন্ট করতে হবে হু ইজ বিন ডিট্যাচ ফ্রম অ্যাক্টিভ পলিটিক্স। সেকেন্ড, ফ্রেম করতে হবে এই রকমের ডিসক্রিশনসগুলোকে, প্রপার লেজিসলেট করতে হবে। থার্ড, টাইম লিমিট ফিক্স করে দিতে হবে। এটা কোথাও না কোথাও সুপ্রিম কোর্টের লাস্ট জাজমেন্টের সাথে ইনলাইন, যেখানটায় বলেছে যে টাইম ইমমেমোরিয়াল তো কোনো সময় গভর্নর একটা বিলের উপরে উইথহেল্ড করতে পারে না, কেন কি তার কাছে পকেট ভিটো নেই। ফোর্থ, এই যে অ্যাডভাইসটা, মিনিস্টেরিয়াল অ্যাডভাইস যেটা, সেটাকে স্ট্রেংথেন করতে হবে, কেন কি আমরা দেখেছি ইউনিয়নের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভাইস অফ মিনিস্টার হেডেড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু স্ট্রেংথেন বাইন্ডিং করে দেওয়া হয়েছে প্রেসিডেন্টের উপরে। তো সেরকমই কোথাও না সেম ইন লাইন একটা স্টেটের জন্য এরকম একটা ল নিয়ে আসতে হবে, যেটা কি গভর্নরকে এই অর্ডিনারিলি অ্যাক্টের যে অর্ডিনারি অ্যাক্টগুলো করবে সেগুলো যাতে এড অ্যান্ড অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টারই হয়, এটাকে যাতে রিএনফোর্স করে, এক্সপ্লিসিটলি মেনশন করে দেয়। অ্যান্ড অ্যাট লাস্ট যাতে গ্রেটার ট্রান্সপারেন্সি আর নিউট্রালিটি আসে, তো গভর্নর অফিসটাকেই স্ট্রেংথেন করতে হবে, তার পাবলিক ট্রাস্ট আনতে হবে, আর এরকম এনশিওর করতে হবে যে তারা যাতে স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারালিজমের দিকেই কাজটা করে। তো অ্যাট লাস্ট যদি আমাদেরকে যদি একটা কনক্লুশন ড্র করতে হয়, তো আমরা এই কথাটা বলতে পারবো যে দি গভর্নর অফিস মাস্ট ইভলভ একটা নিউট্রাল
কনস্টিটিউশনাল ইনস্টিটিউট হিসাবে, যাতে সে সেন্টার আর স্টেটকে দুটো আলাদাভাবে না দেখে, বাট এইভাবেই যাতে দেখে যাতে দুজনেই গ্রোথের দিকে দি ম্যান্ডেট অফ পিপলকে তারা আপহেল্ড করবে, এরকম করে আর ফ্যাসিলিটেট করে যাতে। তাতে কি হবে, আমাদের কনস্টিটিউশনাল কনভেনশনসগুলো স্ট্রেনদেন হবে, তাতে আমাদের জুডিশিয়াল ক্ল্যারিটি আরও আসবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কিন্তু কোঅপারেটিভ ফেডারালিজম আপহেল্ড হবে। তবে যে গভর্নরের উপরে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল, যখন এই কনস্টিটিউশনাল অথরিটি ডেমোক্রেটিক ওয়েতে কাজ করবে, তো যখন গভর্নরের অফিসের উপরে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল, যেহেতু আপহেল্ড দি স্টেট গভর্নমেন্ট, আপহেল্ড দি কনস্টিটিউশনাল প্রিন্সিপাল উইথ দি ম্যান্ডেট অফ স্টেট গভর্নমেন্ট, সেটা কিন্তু এনশিওর হবে। আমি আবার বলি, যদি আমাদের গভর্নরস অফিস, দ্যাট ইজ মোস্টলি গভর্নরস অফিসটা যখন নিউট্রাল কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হিসাবে কাজ করবে, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যখন কনস্টিটিউশনাল কনভেনশনসগুলোকে স্ট্রেনদেন করা হবে, যখন জুডিশিয়াল ক্ল্যারিটি আসবে, যখন কোঅপারেটিভ ফেডারালিজমকে দিকে কাজ করা হবে, তখনই দি ম্যান্ডেট অফ দি কনস্টিটিউশন, যেটা কি বলছে কনস্টিটিউশনাল গভর্নেন্স while upholding the constitutional governance while democratic mandate of the state government is also been in line with. তো এই টপিকটা এটুকু অবধি ছিল। আমি আশা করছি এই টপিকটা পড়ার পরে আপনারা মডেল কোশ্চেনটা সলভ করতে পারবেন, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই কোশ্চেনটাকেও লিখতে পারবেন, সলভ করতে পারবেন মানে লিখতে পারবেন, আর লিখে পজিটিভলি কিন্তু রাইস আইএস ওয়েবসাইটে সাবমিট করবেন, তারা একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। অ্যান্ড অ্যাট দি এন্ড, যারা আপনারা ভাবছেন যে আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখতে চান, কিন্তু আপনাদের কাছে কন্টেন্ট নেই, আপনারা বুঝতে পারছেন না কোথার থেকে পড়বেন, আপনারা সবাই এই আমাদের রাইস আইএসের বাংলা কন্টেন্টটাকে পড়তে পারেন, যেই কন্টেন্টটা এনশিওর করবে যে কন্টেন্ট আর লার্নিংয়ের মাঝখানে যাতে আপনার ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকে। আর এই কন্টেন্টটা কিন্তু ইউপিএসসি টার্মিনোলজিস ইউজ করেই বানানো, যাতে আপনাদেরকে গুড মার্কস ফেচ করতে পারে এক্সামিনেশন। তো অ্যাট লাস্ট, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, বা সাবস্ক্রাইব রাইস আইএস ইউটিউব চ্যানেল, and share this with your friends and family. Thank you and prepare well.